ধারালো অস্ত্রের আঘাতেই খুন হন সাবেক মার্কিন কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু। খুনিরা ছিল প্রশিক্ষিত। একই জায়গায় বারবার ওদেরকে মাল্টিপল অ্যাটেম্প করা হয়েছে। তারা একটা টার্গেট করে শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে, ঠিক তারা সেম জায়গায় মারতেছে। আনসার আল ইসলামের দায় স্বীকার, দেশকে অস্থিতিশীল করতেই চলছে টার্গেট কিলিং, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়া খুন, এটা অবশ্যই টার্গেট কিলিং, তাকে টার্গেট করেই খুন করা হয়েছে। ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। হত্যাকাণ্ডের নিন্দা জানালো জাতিসংঘ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাশিমপুরের কারারক্ষী রুস্তমের স্বজনদের কান্না থামছে না কিছুতেই। প্রধান আসামি হিমেল আটক, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি, ক্লাস বর্জন। এবং প্রচণ্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পানীয় গ্রহণে বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকরা। মাথায় ধারালো অস্ত্রের আঘাতেই হত্যা করা হয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে। সকালে ময়না তদন্ত শেষে সাংবাদিকদের কথা জানান তদন্তকারী চিকিৎসক। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছেন, শিক্ষক, লেখক ও ব্লগার হত্যার সঙ্গে কলাবাগানের জোড়াখুনের মিল রয়েছে। জোড়াখুনের ঘটনায় সোমবার রাতেই অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কলাবাগান থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মাথায় ও ঘাড়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে। মঙ্গলবার সকালে ময়না তদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তদন্তকারী চিকিৎসক। মাথায় মাল্টিপল চপন ছিল, ধারালো অস্ত্রের আঘাত, যেটা আর কি ভারী ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই আঘাতের দরুনে ওরাই মারা গেছে, কিন্তু আঘাতের ধরনগুলো কি একই জায়গায় বারবার ওদেরকে মাল্টিপল অ্যাটেম্প করা হয়েছে। টোটালি একটা প্রশিক্ষিত একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা মানে তারা একটা টার্গেট করে শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে, ঠিক তারা সেম জায়গায় মারতেছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গভীরভাবে তদন্ত করছেন তারা। এই হত্যাকাণ্ডের সঙ্গে অতীতে শিক্ষক, লেখক, ব্লগার হত্যার মিল রয়েছে বলে জানান তিনি। আমরা অত্যন্ত আন্তরিক, এই জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধী বলেন, এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়ে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমরা কাজ করে যাচ্ছি। অতীত যারা যে এই কৌশলে, যে মরাস অপরাধী, যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সাথে মিল আছে। এদিকে নিহত তনয় পরিস্থিতির শিকার বলে মনে করছেন তার পরিবার। পাশাপাশি জুলহাসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পরিবার জানে না বলেও মন্তব্য করেন তনয়ের মামা। আশা ইউনিভার্সিটিতে পরে ওখানে পরীক্ষা দিয়ে সরাসরি যাওয়ার কথা ওর শিল্পকলা একাডেমিতে। সময় মতো না যাওয়াতে ওরা ওখান থেকে ফোন করেছে এই তন্ময়ের মায়ের কাছে যে আপা ও কি বাসায় গেছে নাকি, ও তো সরাসরি আসার কথা আমাদের এখানে এখনো আসে নাই। পরিস্থিতির শিকার হতে পারে, হয়তো ও টার্গেটে ছিল না, কারণ ওর তো ওই বাসায় যাওয়ার কথাই না। কিভাবে গেল, কেন গেল জানি না। সোমবার সন্ধ্যায় উত্তর কলাবাগানের একটি বাসায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে প্রবেশ করে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন। জনৈক মুফতি আব্দুল্লাহ আশরাফের নামে আল কায়দা ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাখার মুখপাত্র পরিচয়ে এই বার্তা টুইট করা হয়। এতে বলা হয়, হিজরা ও সমকামীদের অধিকার সম্পর্কিত ম্যাগাজিন রূপবান এর সম্পাদক জুলহাস মান্নান ও তার সহকারী তনয়কে হত্যা করেছে মুজাহিদরা। এতে আরও দাবি করা হয়, আমেরিকা ও ভারতের মিত্রদের সাহায্য নিয়ে এই ভূখণ্ডে ৯৮ সাল থেকে সমকামিতার অশ্লীলতা ছড়াতে এই মানুষগুলো কাজ করে যাচ্ছিল।
এদিকে জুলহাস ও তনয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে তদন্তের মাধ্যমে এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আহ্বান জানান বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স। বিবৃতিতে তিনি বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই একের পর এক টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জোড়া খুন, এটা অবশ্যই টার্গেট কিলিং, তাকে টার্গেট করেই খুন করা হয়েছে। ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। ধস্তাধস্তির সময় আমাদের পুলিশ এবং ওখানে ওই ফ্ল্যাটের যে নিরাপত্তা কর্মী দুজনই আহত হয়েছে, দুজনই তাদের চাপাতির কোপে আহত হয়েছে। তারপর কিছু রেখে গিয়েছে সেগুলোর আমরা আছে, প্রত্যক্ষদর্শীও আছে। আমরা সবকিছু নিয়ে এখন কাজ করছি। দেশীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্রগুলি হচ্ছে, এই ষড়যন্ত্রগুলির বহিঃপ্রকাশ এই যে ঘটছে মাঝে মাঝে, তো আমরা আশা করছি তদন্ত করে সঠিক যে ঘটনাটা আমরা জানাতে পারবো সবাইকে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোকে সরকার সহজভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরিকল্পিতভাবে হত্যাগুলো ঘটানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় পারার জন্য এই হত্যাকাণ্ড, বিশেষ করে যারা আপনার ব্লগার বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের উপরে কিন্তু আঘাতটা আপনার সামনে আসছে। এটা সরকার আপনার সহজে নেবে না, এবং সরকার যদি কাউকের উপরে কোনো আক্রমণ করে আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে কেউ আপনার বেচতে পারবে না। গাজীপুরে কাশিমপুর কারাগারের কারারক্ষী রোস্তম আলীকে হত্যা মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 8 জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রিপোর্টার সেলিয়া সুলতানা ও গাজীপুর প্রতিনিধি মনিরুল আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাশিমপুর কারাগারের অবসরপ্রাপ্ত প্রধান কারারক্ষী রুস্তম আলীর পরিবারের এই কান্না যেন শেষ হবার নয়। বাবা মায়ের মৃত্যুর পর ছোট ভাই বোনকে প্রতিষ্ঠিত করতে যিনি নিজের জীবন সঁপে দিয়েছেন, সেই মানুষটি নেই এ যেন কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। একমাত্র মেয়ে রুম্পার প্রথম সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকলেও তাকে দেখে যেতে পারলেন না তিনি। রুস্তম আলী হত্যা মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেফতারের পর অন্য আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনা প্রেক্ষিতে একটি মামলা হয়েছে, সাসপেক্ট কিছু আসামি রয়েছে। আমরা একজন সাসপেক্টকে ধরেছি, তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা হয়তো পুরো ঘটনাটা বের হয়ে আসবে যে কারা ঘটনাটা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। এদিকে রুস্তম আলীর শরীরে 6টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ভিকটিমের গায়ে 6টা গুলির চিহ্ন পায়, তার মধ্যে 4টা গুলি এপাশে বের হয়ে যায়, আর এর মধ্যে 2টা গুলি শরীরের ভিতরে পাওয়া যায়। তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট পাঠাতে 2 দিন সময় লাগবে। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে 2 জন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করে কারারক্ষী রুস্তম আলীকে। এ ঘটনার পর কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে দূতাবাসের কর্মকর্তা, মুক্তমনা লেখক থেকে ধর্মযাজক, ব্লগার, একের পর এক চলছে হত্যাযজ্ঞ। অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেই। দীর্ঘদিন পার হলেও কোনো হত্যাকাণ্ডেরই সুরাহা হচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অপরাধীদের বিচার করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে খুন হলেন কারারক্ষী রুস্তম। তার কয়েক ঘন্টার ব্যবধানে সোমবার রাজধানীর কলাবাগানে খুন হলেন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ 2 জন। গত এক যুগে রাবির 4 শিক্ষক সহ একই কায়দায় হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক হুমায়ুন আজাদকে। শুধু শিক্ষক নয়, গত কয়েক বছরে একের পর এক খুন হয়েছেন মুক্তমানা লেখক, ব্লগার সহ ধর্মযাজকরা। এমন হত্যাযজ্ঞের পরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটছে, আর বরাবরই অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 2-1টি ঘটনা আদালত গড়িয়ে বিচারের রায় হলেও কার্যকর হয়নি একটিও। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই একটি গোষ্ঠী এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। এটিকে যদি সাধারণ কেউ আইন শৃঙ্খলার দৃষ্টিতে দেখেন, তার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনেই হতে পারে, কিন্তু তার ভেতরে যে রাজনীতি আছে ওটিকে যারা দেখতে পাবেন তারা এটির গুরুত্ব বুঝতে পারবেন। যে কোনো ব্যক্তিকে এখন লক্ষ্যবস্তু নির্বাচন করছেন, তো সেক্ষেত্রে সমস্ত ব্যক্তি এখন নিজের জানের হুমকির মধ্যে পড়ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলটা করার জন্যই খুবই পরিকল্পিতভাবে এবং এখানে অনেক অর্গানাইজ ওয়েতে অর্থের লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, দিনের পর দিন বিচার না হওয়ায় সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে। আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং বিচারের যে ব্যবস্থাটা প্রচলিত আছে, সেটি এই ধরনের অপরাধীদের বিচার করতে বা নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে না। স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের বিচার করে জনসমক্ষে সেই আস্থা ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘটনার দোষীদেরকে যদি শনাক্ত করে দ্রুত বিচারের মধ্যে আনা যায়, এই যে হতাশা এবং অনিরাপত্তার একটি সংস্কৃতি তৈরি হয়েছে, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এই ভয়ের সংস্কৃতি থেকে মানুষ বেরিয়ে আসবে। যে সকল গোষ্ঠী এ ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত মোট 3 জনকে আটক করা হয়েছে। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মেন গেট এলাকায় জড়ো হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে একই দাবিতে সিনেট ভবনের সামনে মৌন মিছিল ও মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব কর্মসূচিতে অংশ নেয়। স্যারের মতো একজন মানুষের মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো না। এটা শুধু আমাদের নিজেদের ইস্যু না, এটা কিন্তু রাষ্ট্রীয় একটা ইস্যু, কারণ একটা বুদ্ধিজীবী মারা গেছে। যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে শনাক্ত যতদিন না করা হচ্ছে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। এই চর্চার জায়গাগুলো না, হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যত দ্রুত সম্ভব এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং আমরা যেন ক্লাসরুমে ফিরে যেতে পারি, আমরা যেন গবেষণায় ফিরে যেতে পারি। আর পুলিশ বলছে অপরাধীদের ধরতে তারা তৎপর। সম্ভাব্য যতগুলো কারণ এই খুনের পিছনে থাকতে পারে সকল কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করছি এবং একটার সাথে আরেকটা তথ্যের মিলিয়ে দেখা, প্রমাণ করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। শনিবার শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সন্ধ্যার সময় আরো থাকছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত 8। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ। 2472 কোটি 93 লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটি বাস্তবায়ন হলে আন্তর্দেশীয় এশিয়ান মহাসড়কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন প্রকল্পগুলোতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 6001 কোটি টাকা।
এ সময় রাজধানীর বিদ্যুতের চাহিদা পূরণে আমিনবাজার মাওয়া মংলা 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, রাজধানীর গ্রিন রোডে পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী প্রধান কার্যালয় পানি ভবন নির্মাণ করবে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দরিদ্র দেশের বড় শত্রু। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে দরিদ্রতাকে চিরবিদায় জানানোই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। এশিয়ান হাইওয়েটি যেটি চায়না থেকে শুরু করে পুরো এশিয়াকে কভার করবে, সেটি আমাদের মাঝ থেকে যাবে, আমাদের মাঝ দিয়ে যাবে। এই জন্য অন্যদের সাথে আমাদের এই রাস্তাগুলার অবকাঠামো বাইরে যেমনভাবে যে কোয়ালিটিতে করবে এবং সেই একই কোয়ালিটি আমাদেরকে এখানে রক্ষা করতে হবে। জাতীয় শত্রু সেটা হচ্ছে মানুষের দারিদ্রতা, এবং সেই দারিদ্রতা মোকাবেলা করতে হলে আমার জিডিপিতে প্রবৃদ্ধি ছাড়া কোনো উপায় নেই। জিডিপির প্রবৃদ্ধির মাধ্যমেই আমার 3 ভাগের 2 ভাগ আমি আমার দারিদ্র্য সীমা কমাচ্ছি। জনগণের কাছে বিচারকদের জবাবদিহিতার আওতায় আনতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক। তিনি বলেন, এই আইনের কারণে বিচারপতিদের মানসিক চাপ বা অহেতুক হয়রানির শিকার হতে হবে না। অপসারণ আইনের মতো বিচারপতি নিয়োগেও আইন থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন আইন কমিশনের এই চেয়ারম্যান। যে বিচারক যে পর্যায়ে থাকুন না কেন, তার বিচারিক কার্যে কিন্তু তিনি কিন্তু অ্যাবসলিউটলি স্বাধীন। এটা ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত কারো থাকা উচিত না। তবে আমাদের সকলেরই তো একটু দায়বদ্ধতা আছে। কার কাছে আছে? আমাদের কনসিয়েন্সের কাছে আছে, দেশের জনগণের কাছেও আছে। আননেসেসারিলি কোন রকম হ্যারাসমেন্ট যেন আমার বিচারপতিরা না হন, এইটা সবসময় আমরা মাথার মধ্যে রেখেছি। আননেসেসারিলি এবং কোন রকম মানসিক চাপ যেন আমার বিচারপতিদের উপরে না থাকে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। মুক্তার আলীর শেষ বলের ছক্কায় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে আবাহনী লিমিটেডকে 4 উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। আগে ব্যাট করে 3 ব্যাটসম্যানের 50-তে 4 উইকেটে 287 রানের সংগ্রহ পায় আবাহনী। জবাবে মাহবুবুল করিমের সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় শেখ জামালের। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 44 রানে ওপেনার অভিষেক মিত্রর উইকেট হারায় আবাহনী। এরপর লিটন দাস দ্রুত ফিরে গেলে তৃতীয় উইকেটে ভারতের উদয় কৌলকে সঙ্গে নিয়ে 80 রান যোগ করেন তামিম। সেঞ্চুরির পথে থাকা তামিম আউট হন দলীয় সর্বোচ্চ 90 রানে। তবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন থেকে 83 রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক সৈকত জুটি। শান্ত 52 ও সৈকত 46 রানে অপরাজিত থাকেন। 4 উইকেটে 287 রানের বড় সংগ্রহ পায় আবাহনী। জবাবে জয়রাজ ও মাহবুবুলের ব্যাটে দারুণ সূচনা পায় শেখ জামাল। ওপেনিংয়ে এই জুটির ব্যাট থেকে আসে 67 রান। জয়রাজ 26 ও মার্শাল 47 রানে ফিরে গেলেও লিস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাহবুবুল। 130 রানে আউট হবার আগে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। এরপর মাহমুদুল্লাহ ও পেরেরাকে ফিরিয়ে আবাহনী জয়ের সম্ভাবনা জাগালেও ইনিংসের শেষ বলে মুক্তার আলীর হয়ে ধানমন্ডি ডার্বিতে জয় পায় শেখ জামাল। সম্প্রতি সারা দেশের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সরকার দলীয় ক্যাডার বাহিনী জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। এ সময় সরকার তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে ও জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা ধরনের অন্যায় কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। দেশে তাদের নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তারা প্রাণ কেড়ে নেওয়ার মতো কর্মসূচি তারা বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমনে রক্তাক্ত পন্থা অবলম্বন করে নিজের মসনদকে কণ্টকমুক্ত রাখতে গিয়েই দেশব্যাপী হত্যা আর লাশের উৎসব চলছে। সরকার দলীয় ক্যাডাররা উস্কানি পেয়ে ভয়াবহ বেপরোয়া হয়ে ওঠার কারণে জনগণের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা গঠনমূলক হয়েছে মন্তব্য নয়াদিল্লির। কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে ইসলামাবাদের বিবৃতি। প্রচন্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু রাজধানী নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা ভিড় করছেন হাসপাতালে। পানীয় গ্রহণে অসতর্কতা সহ নানা কারণকে দায়ী করে এক্ষেত্রে সচেতনতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। অবস্থায় পায়খানা কমবে না।
সবজি মুন্ডাইছে, সবসময় পায়খানা হইতেছে। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কলেরা হাসপাতালে আসা চল্লিশোর্ধ্ব নাজমা বেগম এভাবেই জানাচ্ছিলেন তার অসুস্থতার কথা। তার মতো প্রায় 5-6 ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে, যা এখানকার স্বাভাবিক ধারণ ক্ষমতা চেয়ে প্রায় 40% বেশি। প্রতিদিনই 150 থেকে 200 রোগী ভর্তি হচ্ছেন এখানে। অবস্থা বেশি ভালো না, মানে আমার পুরো মনে করতেছে যে নাই, মানে দম টাইনে আনতে পারি না, দৃশ্যক্তি দুর্বল। মানে এখন আসার পরে বমিটা কমছে, পাতলা পায়খানাটা এখনো রানিং আছে। তো বমি, তারপর পায়খানা, অনেক মোটামুটি আমি সুস্থ আছি। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। এজন্য প্রচন্ড গরমকে দায়ী করছেন অভিভাবকরা। 3 দিন যাবত সকালে নিয়ে আসছি, তো আগে নিয়ে আসছিলাম, আগে বাচ্চা ভালো হয়েছে, তো সেই বিধায় এখন বাচ্চাকে আবার নিয়ে আসলাম। কালকার থেকে বেশি দিয়ে অসুস্থ করে নিয়ে আসছি। গরমটা তো পড়ছে অনেকদিন ধরে, গরমের থেকে আর কি অল্প অল্প করছে, আর 2 দিন ধরে বেশি রকম হইতাছে। গ্রীষ্মের প্রচন্ড খরতাপ আর খাবার দাবার গ্রহণে অসতর্কতার কারণে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে ডায়রিয়া আক্রান্তের হার থাকে অনেক বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, খাবার দাবার গ্রহণে বাড়তি সতর্কতায় পারে এ ধরনের রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে। আমরা পানি পান করছি, সেই সময় পানিটা নিরাপদ পানি কিনা, বিশুদ্ধ পানি কিনা, এটাকে আমাদেরকে নিশ্চিত হতে হবে। খাবার দাবার দ্রুত পচে যাওয়ার প্রবণতাটা তৈরি হয়, তো সঙ্গত কারণে আমাদের মানে বাসি পচা খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। বাড়তি সচেতনতা যেটাকে বলে, সেইটাকে আমাদের কাজে লাগাতে হবে। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, তাই এ রোগ থেকে বাঁচতে নিশ্চিত করতে হবে খাবার এবং পানির উৎসের বিশুদ্ধতা। মাথায় রাখতে হবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারটি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজানকে সামনে রেখে যদি কোনো মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। আমরা নিরূপণ করেছি আমাদের চাহিদা কি এবং কি পরিমাণ আছে, সব কিছুই স্বাভাবিক। আমরা আশা করি অতীতের মতো এবারও আমাদের এই বছর এবং রমজান মাস ভালোভাবে যাবে, পর্যাপ্ত মজুদ আছে। কেউ যদি কারসাজি করে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, যদিও পত্রিকা উঠেছে কঠোর ব্যবস্থা, আমি কঠোর শব্দটা কখনো ব্যবহার করি না, আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 8 শিক্ষার্থী। এই ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সংঘর্ষের জেরে ক্যাম্পাসে গ্রীষ্মকালীন আগাম ছুটি ঘোষণা করেছে প্রশাসন। ইতিমধ্যে হল ছেড়েছেন ছাত্ররা। কাল সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যশোর থেকে জুয়েল মৃদ্ধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে 5 শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। 17 দিন যাবত আমাদের ক্লাস, পরীক্ষা সব বর্জন করেছি, কিন্তু আমরা এটাতে ফিরতে চাই। আমরা তখনই ফিরবো যখন আমাদের আন্দোলন বা দাবি দাবাটা মেনে নিবে। আমাদের মেয়েরা আজকে লাঞ্ছিত হচ্ছে, আমরা যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছি। এই লাঞ্ছনা থেকে আমরা বাঁচতে চাই। মামলা থেকে শুরু করে আমাদের সমস্ত দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শিক্ষার্থীদের দাবি তার একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য। 4 সদস্য বিশিষ্ট একটা লিয়াজো কমিটি করে দিয়েছি আমাদের ডক্টরের নেতৃত্বে। তারা বিভিন্ন যে সমস্ত ছাত্র ছাত্রী এবং কর্মচারী এবং শিক্ষক সবার সাথে কথা বলে বিষয়টা সুরাহা করার চেষ্টা করছে এবং আমি সরকারেরও সহযোগিতা কামনা করছি। এদিকে ফেসবুকে উপাচার্য, শিক্ষক ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গতকাল বিকেলে 28 ছাত্রের নামে তথ্য প্রযুক্তি আইনে 2টি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য মহোদয়ের নির্দেশ ক্রমে রেজিস্ট্রার বাদী হয়ে 2টি মামলা করেছে। মোট 28 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত বছর প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী বাদলের সঙ্গে বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয় শিক্ষার্থীদের। এই ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটি 9 এপ্রিল বিশ্ববিদ্যালয় বোর্ডের সভায় 1 ছাত্রকে স্থায়ী এবং আরো 4 ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেন। মূলত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সময় সংবাদ, যশোর। কুইন মেরি কলেজের বিরুদ্ধে সময় টেলিভিশনের করা মামলায় আসামিকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে মহানগর 7ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুর কাদের এ আদেশ দেন। 2013 সালের 11 সেপ্টেম্বর বিজ্ঞাপনের টাকা পরিশোধের জন্য 6,90,000 টাকার চেক প্রদান করে কুইন মেরি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজামাল। তবে কলেজটির অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় একাধিকবার চেকটি ফেরত দেয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। পরবর্তীতে এ ঘটনায় এনআই অ্যাক্টের
138 ধারায় মামলা করে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই আদালতের কাছে অর্থ পরিশোধের জন্য সময় চেয়ে আবেদন করে আসামি। তবে আজ কুইন মেরি কলেজ কর্তৃপক্ষ আদালতে হাজির না হওয়ায় মামলায় অভিযোগ গঠন করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামি সুকৌশলে মামলাটি নিষ্পত্তি করবে মর্মে বাদীর সাথে প্রতিশ্রুতি দিয়ে টাকা পরিশোধের অঙ্গীকার করে, কিন্তু আসামি অদ্য পর্যন্ত টাকা পরিশোধ না করা ইতিমধ্যে 13টি ডেট অভিযোগপত্র শুনানির জন্য অতিবাহিত হয়েছে। আজকে আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করলে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করেন এবং ফৌজদারি কার্যবিধি আইনের 339 ধারার বিধান মতে আসামিকে পলাতক ঘোষণা করে তার বিরুদ্ধে মামলার বিচার কার্য শুরু করেন। এই আইনের বাহিরেও দেশে প্রচলিত দণ্ডবিধি আইন আছে। অন্যান্য চেক দিয়ে আমরা দণ্ডবিধির 406 এবং 420 ধারার মামলা দায়ের করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। তনু সহ সারা দেশে গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে সোমবারের হরতালে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র জোট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন ছোট ছোট করে মিছিল বের করে। এ সময় তারা হরতাল চলাকালে ছাত্রদের উপর পুলিশি হামলার বিচার দাবি করে, পাশাপাশি তনু সহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও জানিয়েছে বাম সংগঠনগুলো। যারা আগুন সন্ত্রাস করেছে তারা পরাজিত হয়েছে, আর এখন যারা গুপ্ত হত্যার পথে হাঁটছে সরকারের উন্নয়নের জোয়ারে তারাও ভেসে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। আগুন যুদ্ধের পরে গুপ্ত হত্যার পথ যারা অনুসরণ করছে তাদের উদ্দেশ্যে বলবো, আগুন যুদ্ধ যারা ছিলেন তারা পরাজিত হয়েছেন, গুপ্ত হত্যার পথে যারা হাঁটছেন তারা পরাজিত হবে। বাংলাদেশকে আটকে রাখা যাবে না, বাংলাদেশ সামনেই যাবে। সুতরাং শান্তি ও উন্নয়নের এই অভিযাত্রা চলছে, যা সেই উন্নয়ন চলতে থাকবে এবং 10টি উদ্যোগের সুফল ঘরে ঘরে পৌঁছে দিব আমরা। পাঠানকোট হামলায় অভিযুক্ত জঙ্গি গোষ্ঠী জাইশে মোহাম্মদ এর প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকের পর এক বিবৃতিতে কাশ্মীর বিষয়ে শিগগিরই সমাধান জরুরি বলে জানায় পাকিস্তান। তবে পাকিস্তানের বিবৃতিকে ভারতের জন্য বিরক্তিকর হিসেবে বর্ণনা করেছে দেশটির গণমাধ্যম। পাঠানকোট হামলার পর প্রথমবারের মতো বৈঠকে মিলিত হলেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও আইজাজ আহমেদ। মঙ্গলবার নয়াদিল্লিতে এশিয়ার নিরাপত্তা বিষয়ক 14টি দেশের এক সম্মেলনের আগে এ বৈঠক হয়। বৈঠকের পরপরই পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়। তবে দ্বিপক্ষীয় শান্তি প্রক্রিয়ার মধ্যেই এই বিবৃতি দিয়ে ও কাশ্মীর বিষয়ে মন্তব্য করে পাকিস্তান কূটনীতির মৌলিক প্রটোকল লঙ্ঘন করেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। অবশ্য ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দুদেশের পররাষ্ট্র সচিবের আলোচনা গঠনমূলক হয়েছে। বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তান অস্বীকার করতে পারবে না যে তাদের দেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ভারতে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া থমকে গেছে উল্লেখ করা হলেও পরবর্তীতে দুপক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। গত জানুয়ারিতে পাঠানকোট সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিলে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক ভেস্তে যায়। এদিকে সোমবার মাদক পাচারকারী সন্দেহে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছ থেকে এক পাকিস্তানিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আসন্ন বাফুফে নির্বাচনে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, আর নির্বাচনে যারাই জয় পাক দুই পক্ষ একসঙ্গে কাজ করবেন ফুটবলের উন্নয়নে। মঙ্গলবার সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের সাথে বৈঠক শেষে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন বাফুফের সাবেক সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। এদিকে নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলের জন্য যারা অঙ্গীকার করেছেন, যারা দায়িত্ব পাবেন, তারা যেন অঙ্গীকারটা সুন্দরভাবে পালন করে আমাদেরকে সুন্দর
একটা ফুটবলের চিত্র আমাদেরকে উপহার দেন। এটি হচ্ছে আমার প্রত্যাশা। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে সবার একসাথে কাজ করতে হবে। ইট ইজ অ্যাজ সিম্পল এজ দ্যাট। যারা অর্গানাইজার আছে তারা, যারা দায়িত্ব পাবে তারা, যারা সাপোর্টার তারা। আমি 90 মিনিট ফুটবল খেলার ছেলে, আমার কাছে সবসময় মানুষের সাপোর্টারের ডিমান্ড আছে। আমি 0-0 গোল যখন থাকে তখনও ডিমান্ডের এক গোল করতে, এক গোলে হারতে থাকলেও ডিমান্ড থাকে গোল করতে, হুএভার ইজ দ্য অপোনেন্ট। তো আমার উপর ডিমান্ড থাকবে। আই লাইক দ্যাট। দ্যাট ইজ হাউ আমি বড় হয়েছি, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই টেক লাইফ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ধারালো অস্ত্রের আঘাতে খুন হন জুলহাস ও তার বন্ধু। খুনিরা ছিল প্রশিক্ষিত, জানালেন ময়না তদন্তকারী চিকিৎসক। দেশকে অস্থিতিশীল করতেই চলছে টার্গেট কিলিং, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাশিমপুরের কারারক্ষী রুস্তমের স্বজনদের কান্না থামছে না কিছুতেই। প্রধান আসামি হিমেল আটক, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি, ক্লাস বর্জন। এবং প্রচণ্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পানীয় গ্রহণে বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।